দ্বিতীয় দফার নির্বাচনে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান বিরাট বিরাট ফ্যাক্টর। এই যে নদিয়াতে বেশ ভালো লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মতো। একটা সময় নদিয়াতে দারুণভাবে ছিল লেফটের বিভিন্ন জনসভায় কিন্তু ভালোই ভিড় হচ্ছে, কিন্তু নদিয়াতে তারা খুব একটা দাগ কাটতে পারবে না। এবার যদি বলা হয় যে কোন কোন কেন্দ্রের দিকে আমাদের নজর থাকবে, যাদবপুর, ভবানীপুর, উত্তরপাড়া, বরানগর, হাওড়ার বালি, এই কেন্দ্রগুলির দিকে আমাদের বিশেষ নজর থাকবে। গৌতম চৌধুরীর হাওড়া নর্থের দিকেও নজর থাকবে। হাওড়ায় তৃণমূল কংগ্রেস 16-0 করতে পারবে কিনা সেটা এই মুহূর্তে বালি এবং নর্থ হাওড়ার উপরে ডিপেন্ড করছে। কৈলাস মিশ্র দাঁড়িয়েছেন বালি থেকে, উনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, অভিষেকের ঘনিষ্ঠ, কিন্তু ওখানে প্রচুর অবাঙালি ভোট আছে। তৃণমূল কংগ্রেস ভেবেছিল কৈলাসকে দাঁড় করালে অবাঙালি ভোটটা তারা পেয়ে যাবেন, সহজেই জিতে যাবে, কিন্তু অঙ্কটা বোধহয় একটু ভুলিয়ে যাচ্ছে। কারণ এই মুহূর্তে তীব্র মেরুকরণের জন্য হিন্দিভাষীরা যা ফিডব্যাক পাচ্ছে তৃণমূল কংগ্রেস, কৈলাসকে যে সকলেই ভোট দেবেন, অধিকাংশই নাকি দেবেন না। এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কৈলাসের ক্ষেত্রে, বালিতে জেতার ক্ষেত্রে। গৌতম চৌধুরী গতবার জিতেছিলেন অল্প ভোটে, SIR হয়েছে, তার পুয়ার পারফরমেন্স, ব্যাড গভর্নেন্স একটা ফ্যাক্টর হতে চলেছে হাওড়া নর্থে। শিবপুরে হাড্ডাহাড্ডি লড়াই আছে, রুদ্রনীল জিততে পারবেন নাই হয়তো, কিন্তু উনি একটা দারুণ লড়াই দিচ্ছেন শিবপুর। আর একটা কথা, ভবানীপুর এবং যাদবপুর, বিকাশ ভট্টাচার্য, এখানে সর্বরী মুখার্জি বিজেপির ক্যান্ডিডেট নেই, এখানে লেফটের সাথে সরাসরি উত্তরপাড়ার মতোই ডাইরেক্ট তৃণমূলের ফাইট হচ্ছে। দেবব্রত মজুমদারের নিজের ওয়ার্ড 99 তার মধ্যে অন্তর্গত। 100 নম্বর ওয়ার্ড, 101 নম্বর ওয়ার্ড, 102 নম্বর ওয়ার্ড, এইগুলোতে যথেষ্ট প্রভাব আছে লেফটের। যদিও ওয়ার্ডগুলো কলকাতা কর্পোরেশনের নির্বাচন যখন হয়েছিল 21 সালের ডিসেম্বরে, সবই তৃণমূলের কাছে আছে, কিন্তু তবুও SC মুখার্জি রোড, আপনি ঢাকুরিয়া ব্রিজ থেকে নেমে যাদবপুরের দিকে যাচ্ছেন, 8B বাস স্ট্যান্ড, যাদবপুর ইউনিভার্সিটি, এখান থেকে আপনি পদ্মশ্রী সিনেমা পর্যন্ত যাবেন, আশাপূর্ণা দেবীর বাড়ি, এই যে অঞ্চলটা আছে না, এই অঞ্চলটাই কিন্তু লেফটের প্রভাব আছে। বিকাশবাবু যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, রাজ্যসভায় ছিলেন, তিনি হঠাৎ রাজ্যসভায় ইচ্ছাকৃতভাবে তিনি পেনশনটা নেননি, সেটা আবার ফেসবুকে পোস্ট করেছেন, এটা অনেকে ভালোভাবে নেননি, কিন্তু লেফটের ভোট ওই জায়গাটা তিনি পাবেন। ওনার সামনেটা করবেন উনি 109 নম্বর ওয়ার্ডে, অনন্যা চট্টোপাধ্যায়ের ওয়ার্ডে। হচ্ছে অনন্যার ওয়ার্ডে বিশাল ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে কতটা তৃণমূল কংগ্রেস লিড পায় তার উপর ডিপেন্ড করছে। সন্তোষপুর অঞ্চল বাইপাসের দিকটা যে আছে 109 নম্বর ওয়ার্ডে, শহীদ স্মৃতি কলোনি, একদম দুর্গ যেটা বলা চলে, এবং এখানে পাপ্পাদিত্যের ওয়ার্ড আছে, পাপ্পাদিত্য কোঅর্ডিনেটর, যাদবপুর টালিগঞ্জ তৃণমূল পরিবার বলে একটা সংগঠনে তাকে কোঅর্ডিনেটর করা হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার, এটা কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আছে। শেষ পর্বের লাইট কেড়ে নিয়েছেন অমিত শাহ। তিনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তো যাতায়াত করছেন, তিনি ঝালমুড়ি খেয়েছেন, তিনি গঙ্গা বিহার করেছেন, কিন্তু ইনি তো হিন্দুত্বের স্বপ্ন ফেরি করছেন, সাগরে গিয়ে ডুব দিচ্ছেন শেষ নির্বাচনী বেলায়। তিনি তার নির্দেশে কালীঘাট থেকে প্রচার শুরু করেছিল, শেষ করেছে 23 পল্লী দুর্গা মন্দিরে, যার উল্টো দিকে আবার অভিষেক থাকেন। মনে রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরে কোনো মিটিং মিছিল করেননি। কেন করেননি সেটা নিয়ে চর্চা চলছে। পুরো ববি হাকিমকে ইনচার্জ করেছেন, তার সাথে তিনি কার্তিক বাবু এরাও ছিল, তিনি গিয়েছিলেন নমিনেশন জমা দেওয়ার দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য চটি খেয়েছেন, তিনি ওই ওয়ার্ডে এবং বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, দিদির পাড়ার ওয়ার্ড, যা কাজরি ব্যানার্জি যার কাউন্সিলর, কিন্তু তিনি একটা মিটিং মিছিল স্ট্রিট কর্নার কিছু করেননি। এটা নিয়ে চর্চা চলছে। খুব ভুল করেছেন অমিত বাবু, তিনি বলেছেন যে বৃহত্তর একটা ঝুপড়ি কলকাতা, তিনি লেফটকেও দোষী
দোষ দিয়েছেন, তিনি দোষ দিয়েছেন তৃণমূল সরকারকেও। কিন্তু ঘটনা হলো বস্তি ভোট বা বসতি ভোট, যেটা উত্তরণ বলা হচ্ছে। কারণ বস্তি বা বসতির তরুণ প্রজন্ম কিন্তু আর ঠিকই পরিচারিকার কাজ করেন না, তারা নিজেদের চেঞ্জ করছেন, তারা গ্র্যাজুয়েট হওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন শপিং মলে কাজ করেন তারা। এটা কিন্তু তিনি প্রচণ্ড ভাবাবেগকে আঘাত করেছেন। তৃণমূল খুব একটা সময় পায়নি এই যে বস্তিবাসী বলেছেন, কলকাতাকে বড় বস্তি বলেছেন। মনে রাখবেন, অমিত শাহ ধারাবির সাথে মুম্বাইয়ের উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর কোনো যোগাযোগ নেই। মনে রাখবেন, গোবিন্দপুরীর সঙ্গে গ্রেটার কৈলাস বা চিত্তরঞ্জন পার্কের উচ্চবিত্ত মানুষের তেমন যোগাযোগ নেই। কিন্তু এখানে প্রত্যেকটা বস্তির সঙ্গে সংলগ্ন যে পাকা বাড়ি আছে, সেখানে কিন্তু মানুষের যোগাযোগ আছে। তারা কিন্তু বস্তিবাসীদের পাড়ার ছেলে হিসেবেই ট্রিট করে। একটা সময় যখন কলকাতায় গাড়িঘাট কম ছিল, এইসব ছেলেপেলেদের সঙ্গে তো পাকা বাড়ির ছেলেরাও খেলতো। এবং মানুষের বিপদে আপদে কিন্তু বস্তির লোকরা আজকাল ছুটে আসে, বিশেষ করে রক্তদানের ক্ষেত্রে। অতএব এই ব্যাপারটা অমিত শাহ একটু চালে ভুল হয়ে গেছে। দলের মধ্যে ব্যাকবাইটিং না হলে ভবানীপুরে মমতা ব্যানার্জি হারবেন না। তার ভরসা 67 ওয়ার্ড, 70 নম্বর ওয়ার্ডে তিনি পিছিয়ে থাকবেন। এই জায়গায় বেশি গুজরাটি আছে, কিছুটা শিখ আছে, আর শিখদের ভোট, পাঞ্জাবি ভোট তিনি পাবেন, কিন্তু কোনোভাবেই পাবেন না ওই চক্রবেড়িয়া অঞ্চলে গুজরাটিদের ভোট। ভবানীপুরের ভোটটা হিন্দুদের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বাঙালি ভার্সেস অবাঙালির লড়াই। আপনি মনে করুন, হাজরা রোড থেকে এসপি মুখার্জি রোড ধরে আপনি পার্ক স্ট্রিট পর্যন্ত আসছেন, বাঁ দিকটা হিন্দু প্রধান অঞ্চল, সেখানে দিদির ভোট আছে। যোগুবাজার থেকে 63 নম্বর ওয়ার্ড, মানে পার্ক স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, এই জায়গায় আবার অবাঙালিদের বাস। তারা যদি নেমে ভোটটা করে, এই ওয়ার্ডটায় রাজীব দেব মারা যাওয়ার পর 63 ওয়ার্ডটা তিনি দীর্ঘদিন ধরে নিজের দখলে রেখেছিলেন বা তার অনুগামীর দখলে রেখেছিলেন। যখন এটা মহিলা সংরক্ষিত হয়ে যায়, জয়ন্তী অধিকারী, সুস্মিতা ভট্টাচার্য যেটা জিতেছিলেন, সুস্মিতা ভট্টাচার্য এখনো সেখানকার কাউন্সিলর। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রাজীব দেব মারা যাওয়ার পর 63 ওয়ার্ডে, অবাঙালি প্রধান ওয়ার্ডে আলগা হয়ে গেছে মাটি। দিদির ভবানীপুরের মধ্যে বাবু বক্সি, অর্থাৎ সুব্রত বক্সির ভাইয়ের নিজস্ব ওয়ার্ড আছেন, তিনি এমআইসি, কিন্তু তিনি খুব বেশি লিড দিতে পারবেন না। ববি হাকিমের চেতলা সংলগ্ন যে ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের লিডের ওপর অনেকটা নির্ভর করছে যে ববি হাকিম কতটা মেকআপ করতে পারেন। অসীম বোস অর্থাৎ 70 নম্বর চক্রবেড়িয়া অঞ্চলের যে ডাউন থাকবেন দিদি, সেটা আপ ডাউন কাউন্টিং হবে। এবং প্রথম দিকে কিন্তু মমতা পিছিয়ে থাকবেন, আপনাদের বলে দিতে পারি। কারণ পোস্টাল ব্যালট যখন গোনা হবে, সরকারি কর্মচারীরা তার এগেনস্টে ভোট দেবেন, তাদের উপর মানে প্রচণ্ড রাগ মমতার উপর। এবং পুলিশ, সে যে পোস্টাল ব্যালটের ভোট, সেখানে বেশ খারাপ অবস্থা হবে। কারণ শান্তনু সিনহা বিশ্বাস এই পুলিশের যে পোস্টাল ব্যালট, সেটা দেখভাল করতেন। বিজেপি খুব একটা স্ট্র্যাটেজিক্যাল গেম খেলেছে। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিয়েছিল, তার ছেলেকে তারা তুলে নিয়ে যায়। এর ফলে শান্তনু সিনহা বিশ্বাস আন্ডারগ্রাউন্ডে চলে যান, তিনি কিন্তু পুলিশ ব্যালটের ভোটটা করতে পারেননি। অভিষেক কাজ করেননি। একটা কথা, এখানে শুভেন্দু নয়, দলের ব্যাকবাইটিং নিয়ে একমাত্র মমতাকে হারাতে পারে। মমতা যদি হেরে যান, সেটা কিন্তু আমাকে মনে করিয়ে দেবে 91-এর BCCI এর নির্বাচন, যেখানে জগমন্ডল মিয়া 1 ভোটে জিতেছিলেন আর বিশ্বনাথ দত্ত 1 ভোটে হেরেছিলেন। সেই কথা কিন্তু মনে করিয়ে দেবে, যদিও ভবানীপুরে কোনো অঘটন না ঘটে। অত্যন্ত মেরুকরণের ভোট। এই ভোটে বাম 3% বাড়বে, তাদের 7% ভোট আছে। কেউ বলছেন তারা 7 থেকে 10-11 যাবেন, কেউ বলছে নিচে নেমে যাবেন। যদি 3%-এ গিয়ে থাকে, 7% ভোট তীব্র মেরুকরণের জন্য সিপিএম এর যদি 3-4%-এ চলে যায়, তবে বিজেপি এই নির্বাচনে 110 থেকে 15টি আসন নিয়ে বেরিয়ে যাবে। আর সিপিএম যদি তাদের ভোটটা ওই 7%-এই ধরে রাখতে পারে, তবে বিজেপি 90-91 লোকসভা নির্বাচনে যা হয়েছিল, আইপ্যাক আশা করছে 105 থেকে 215। এই রেজাল্টটা যদি হয়, তবে সিপিএম এর ভোট পার্সেন্টেজ 11 ছাড়িয়ে 12 হতে হবে। 7 থেকে হয়তো 5-6% ভোট তাদের যদি বাড়ে, তবেই এই রেজাল্টটা হওয়া সম্ভব। মোটামুটি খুব কনজারভেটিভ হিসেবে 180, 182, 83
তৃণমূলের পাওয়া উচিত, সেক্ষেত্রে 95 থেকে 100টা সিটের কাছাকাছি পেতে পারে বিজেপি। এই 11টা সিট, তার মধ্যে হুমায়ুন একজন আছেন, কংগ্রেস 4-5টা সিট পাবে, সিপিএম 3-4টি সিট পাবে।